ছন্দ সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। আবৃত্তিতে ছন্দ, এমনি ছন্দের ক্লাস এটা নয়। আবৃত্তির সঙ্গে আবৃত্তি শেখা, আবৃত্তির চর্চা, এর মধ্যে ছন্দের যে একটা বিরাট ভূমিকা রয়েছে সেটা আমরা সবসময় গুরুত্ব দিয়ে বলে থাকি। এখন ছন্দটা মূলত হচ্ছে মানে পদ্য রচনার বা কবিতা রচনার প্রণালী, একটা একটা প্রক্রিয়া, যার মধ্যে ভাব পেতে চায় রূপের মাঝারি অঙ্গ। মানে আমার ভেতরে যে অনুভূতিটা, যা ভাবটা, যেটা কথাটা, সেটা আমি প্রকাশ করব, সেটা একটা রূপ। তো সেই রূপটা পাওয়ার জন্য ছন্দটা, সেই রূপে পৌঁছানোর জন্য প্রক্রিয়াটা হচ্ছে ছন্দ। একটা ছন্দের মাধ্যমে, যেমন বলা হয় ওর চলার একটা এরকম ছন্দ, ও এই যে বলার ভঙ্গির একটা ছন্দ আছে। তো সব কিছুরই একটা রূপটা যেটা, সেইটার ছন্দ হচ্ছে সেটার প্রণালী, যার মাধ্যমে কবিতাটা লেখা হয়, বা যেটা যেটা যে ছন্দটুকু মেনে আমরা করি। এবং আগের দিন আমি বলেছি যে দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ এভাবে বললে হবে না। দলবৃত্ত রীতির ছন্দ, কলাবৃত্ত রীতির ছন্দ। আমি আমার কবিতার ভুবন বইটি সম্পর্কে গতদিন বলেছি, যেখানে আমি প্রথম অধ্যায়েই ছন্দমগ্ন ছন্দগুরু এইটি দিয়েই আমার এই বইটি শুরু হয়েছিল, যেখানে আমি রবীন্দ্রনাথের বিভিন্ন ছন্দগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। যেমন আমি বলেছি যে ভুল ভাঙা, মানসিক ভুল ভাঙাতেই তিনি প্রথম বন্ধন শব্দটাকে চার মাত্রা করলেন। এটা অধ্যাপক প্রবোধচন্দ্র সেন বলছেন যে 1294 বঙ্গাব্দের বৈশাখ মাসে, ইংরেজি 1887 সাল, কবির 26 বছর বয়সের লেখা মানসিক কাব্যগ্রন্থের ভুল ভাঙা কবিতাটি বাংলা সাহিত্যে কলাবৃত্ত ছন্দে রচিত অন্যতম প্রথম কবিতা। বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর, মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর, নেই আর সেই চুপি চুপি চাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া, চেয়ে আছে আঁখি নাইও আঁখিতে প্রেমের ঘোর, বাহুলতা শুধু বন্ধন পাশ বাহুতে মোর। এই যে বন্ধন শব্দটা চার মাত্রা হয়েছে এখানে। 6-6-5 এটি। বুঝেছি আমার 6, নেশার স্বপন 6, হয়েছে ভোর 5। 6-6-5 ওখানে অর্ধজ্যোতি হবে। অর্ধজ্যোতি সম্পর্কে গতদিন বলেছি। পংক্তি সম্পর্কে বলেছি যে পংক্তি হচ্ছে যে একটি ছত্র যেখানে একটি অর্ধজ্যোতি আছে এবং যার অন্তত দুই পাশে দুটি পদ আছে, তাকে আমরা পংক্তি বলেছি। কেমন? এটা আরেকবার বলে দিচ্ছি। ছান্দসিক ডক্টর প্রবোধচন্দ্র সেন যেটা বলছেন যে পদ্য ভাষার যেমন বড় ছোট ভেদে নানা ভাগ থাকে, প্রত্যেক ভাগের পরবর্তী জ্যোতিরও তেমনি গুরু লঘু ভেদে নানা ক্রম থাকে। পদ্য ভাষার সবচেয়ে বড় ভাগকে বলা হয় পংক্তি, আর পংক্তিসূচক বড় জ্যোতিকে বলা হয় পূর্ণজ্যোতি বা পংক্তিজ্যোতি। এবারে পংক্তি মানেই সেখানে অর্ধজ্যোতি থাকবেই, না হলে সেটা ছত্র। যদি অর্ধজ্যোতি না থাকে, তার মানে দুদিকে দুটো পদ, অন্তত দুটো পদ না থাকে, ত্রিপদীও হতে পারে, দুটো পদ যদি না থাকে। এবার পদগুলো আবার পর্বে ভাঙে। যেমন আমি বলেছিলাম গত দিনের আলোচনাতে, যেমন আছো তেমনি এসো, এটা একটা প্রথমে পদ, আর করুণা সাজ আর একটা পদ। এবারে ওই পদটা যেমন আছো তেমনি এসোটা, ওটা আবার দুটো পর্বে ভেঙেছে, সেই জন্য ওটা পর্বভাগের ছন্দ হয়েছে। কিন্তু মরিতে চাহি না আমি একটা পদ, সুন্দর ভুবনে আর একটা পদ, ওই পদগুলো কিন্তু আর ভাঙেনি, সেই জন্য ওটা পদভাগের ছন্দ। মিশ্রবৃত্ত ছন্দটাকে পদভাগের ছন্দ বলা হয়। কেমন? এবারে এই জ্যোতিটার ব্যাপারটা একটু আরেকবার না বললে, যেমন বলা হলো যে পংক্তিসূচক বড় জ্যোতিকে বলা হয়, অর্থাৎ সব থেকে বড় জ্যোতি, সেটা পূর্ণজ্যোতি আমরা বলি বা পংক্তিজ্যোতিও বলা যায়। পংক্তির প্রধান বিভাগের পারিভাষিক নাম পদ। প্রথম যে ভাগটা, একটা যে দুই ভাগে যে পংক্তিটা বিভক্ত হলো, তার যে সেইখানে যে দুটো পদ দুদিকে থাকবে, ওটাকে বলা হয় পদ। আর পদসূচক অপেক্ষাকৃত ক্ষীণ জ্যোতি। অপেক্ষাকৃত ক্ষীণ জ্যোতি কেন? মানে পূর্ণজ্যোতির থেকে কম সময় ক্ষীণ জ্যোতির নাম অর্ধজ্যোতি বা পদজ্যোতিও বলা হয় ওটাকে। কেমন? যেমন আমরা যদি যে কোনো একটা, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি, তবে এই যে যদির পরে আমিটা যতটা সময়, ওটা পূর্ণজ্যোতির সময়, কিন্তু যখন যেমন মনে করি তাই হতে পাই, এই মনে করির পরে যে সময়টা, এটা অর্ধজ্যোতি। তাহলে এই অর্ধজ্যোতিটা পূর্ণজ্যোতির থেকে কম, এইটা বলেছেন যে অপেক্ষাকৃত ক্ষীণতর জ্যোতিকে বলা হয় অর্ধজ্যোতি।
আর তেমনি পদের প্রধান বিভাগকে বলে পর্ব। পদটা যখন ভাগ হচ্ছে, যেমন যেমন আছো তেমনি এসো, এটা একটা পদ, এটা আবার ভাগ হচ্ছে, প্রধান বিভাগ কি পর্ব। যেমন আছো একটা পর্ব, তেমনি এসো একটা পর্ব। এবার যেমন আছো আর তেমনি এসোর মাঝখানে যে জ্যোতিটা, সেটাকে পর্বজ্যোতি বলা হবে, পর্বজ্যোতি, বা ওটাকে লঘুজ্যোতিও বলে। তাহলে পর্বসূচক ক্ষীণতর জ্যোতিকে বলা হয় লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। আবার পর্ব বিভক্ত হয় যেসব ক্ষুদ্র ভাগে, সেটাকে বলি উপপর্ব। হ্যাঁ, এই উপপর্ব সূচক আরো ক্ষীণ জ্যোতিকে বলা হয় উপপর্ব জ্যোতি। ঠিক আছে, তাহলে প্রত্যেক উপপর্ব গঠিত হয় একটি, দুটি বা তিনটি দল দিয়ে। দল কাকে বলে? এক ধাক্কায় যতটা আমরা বলতে পারি, উচ্চারণ করতে পারি, সেটাকে বলে দল, সিলেবল। যখন যেমন, যখন যেমন, এক ধাক্কায়, যখন শব্দটা এক ধাক্কায় কতটা বলতে পারছি? জ, তারপরে বলতে পারছি ক্ষণ। তাহলে জ একটা দল, ক্ষণ একটা দল। এবার কোনটা কি দল একটু পরে বলছি। যেমন জটা টানলে কি হয়? জ, সেজন্য এটা মুক্ত দল। আর ক্ষণ এটা হসন্ত বা হলন্ত, দুই নামই ডাকা যেতে পারে, মানে ব্যঞ্জনান্ত শব্দ, সেই জন্য ক্ষণটাকে বলা হয় রুদ্ধ দল। এই রুদ্ধ দলের ভূমিকাই হচ্ছে মানে ছন্দের মূল কাজ। কারণ এই মুক্ত দল সমস্ত ছন্দে একমাত্রা, সব ছন্দেই একমাত্রা। সে কলাবৃত্ত হোক, কলাবৃত্ত রীতির ছন্দ হোক, দলবৃত্ত রীতির ছন্দ হোক, মিশ্রবৃত্ত রীতির ছন্দ হোক, যে কোনো মুক্তক, মুক্তক পয়ার, যেখানে যতদূর যাও গদ্য ছন্দের আগে পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি মুক্ত, যেটাকে বলে মুক্ত দল, সেটা সবসময় একমাত্রা। কিন্তু রুদ্ধ দল এই দলবৃত্ত রীতির ছন্দে সবসময় একমাত্রা, রুদ্ধ দল। যখন, জটাও একমাত্রা, ক্ষণটাও একমাত্রা, দুটোই, একটা রুদ্ধ দল একটা মুক্ত দল। এই যখন যেমন এই দুটোই, জটা একমাত্রা, ক্ষণটা একমাত্রা, জ্যাটা একমাত্রা, মনটা একমাত্রা। তাহলে এই মাত্রার অর্থটা কি? জতে যতটুকু সময়, ক্ষণে ততটুকু সময়। সেজন্য জটা একমাত্রা, ক্ষণ একমাত্রা। কিরম ভাবে বলবো? যখন, যখন যেমন। তাহলে জ্যাতে যেমন শব্দ দিয়েছি, মনে সেই সব সময় দেব। সেই জন্য যখন যেমন, যখন যেমন, যখন যেমন, যখন যেমন, এই এই যে চার মাত্রা হচ্ছে এটা। যদি রুদ্ধদল দুমাত্রা হয় সেটা কলাবৃত্ত ছন্দে হয়, মিশ্রবৃত্তেও হয়, সবসময় হয় না, তো সেটা পরে বলবো। এবারে এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এক ধাক্কায় যতটা বলতে পারি সেটা দল, আর দলের, দুটি দলের মাঝখানে যে জ্যোতি, সেইটাই হচ্ছে দলজ্যোতি বা অনুজ্যোতি। হ্যাঁ, এবং এইটাকে উনি বলছেন দলসূচক ক্ষীণতম, এটা ক্ষীণতম জ্যোতিকে বলা হয় অনুজ্যোতি বা দলজ্যোতি। এই হচ্ছে 5 প্রকার ছন্দ বিভাগ সূচক জ্যোতির ক্রমক্ষীয়মান 5 রূপ। ক্রমশ ছোট ছোট হচ্ছে জ্যোতিগুলো। পূর্ণজ্যোতিতে সব থেকে বেশি, অর্ধজ্যোতি বা পদজ্যোতিতে তার থেকে কম, পর্বজ্যোতিতে তার থেকেও কম, উপজ্যোতিতে তার থেকেও কম, অনুজ্যোতিতে সব থেকে কম। এই হচ্ছে ব্যাপারটা। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটার প্রথম লাইনটা যদি বলি, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিন, ওই যে ঋণের পরে বাবু বলিলেন বললাম, ওই সময়টা হচ্ছে পূর্ণজ্যোতি বা পঙ্ক্তিজ্যোতি, একটা পঙ্ক্তি থেকে আর একটা পঙ্ক্তি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। হলো? তাহলে পূর্ণজ্যোতিটা আমরা বুঝতে পারলাম যে ছিল মোর ভুঁই, 800 বিঘাছে ঋণের পরে বাবু বলিলেন, বাবুটা ধরার আগে পর্যন্ত ওইটা পূর্ণজ্যোতি। কিরকম আরেকবার শুনে নেওয়া যাক। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এবারে পূর্ণজ্যোতি বুঝলাম, তার থেকে উনি আরেকটু কম ক্ষীণতর জ্যোতি কোনটা বলেছেন? অর্ধজ্যোতি বা পদজ্যোতি। মাঝখানে একবারে ঠিক দুটি পদে ভাগ করছে। কিরকম করে? শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। এই যে শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, এই যে ছিল মোর ভুঁইয়ের পরে যে জ্যোতিটা, এটা অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতির থেকে কম। এই যে অর্ধজ্যোতি হলো শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, এইটা আবার আর একটা কিসে ভাঙছে? পর্বে ভাঙছে। দুটি পর্ব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। শুধু বিঘে 2
ছিল মোর ভুঁই। শুধু বিঘে দুইয়ের পরে একটা জ্যোতি, এটাকে আমরা কি বলছি? পর্বজ্যোতি বা লঘুজ্যোতি। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে, ওখানেও একটা পর্বজ্যোতি বা লঘুজ্যোতি। ঋণে, ঋণে টুকরো পর্ব, এগুলো 6 মাত্রা করে আছে, 6 6 6 2। কেমন? এ পর্যন্ত বুঝলাম। তাহলে পর্বজ্যোতি হলো, পর্বজ্যোতির পরে কি বলেছেন? উপপর্বজ্যোতি। শুধু বিঘে দুই, তিনটে ওখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ রয়েছে। শুধুর পরে একটা জ্যোতি, বিঘের পরে একটা জ্যোতি, এই যে দুটো জ্যোতি, এটাকে বলে উপজ্যোতি। এটাকে বলে উপজ্যোতি, উপপর্বজ্যোতি। তো শুধু বিঘে দুই, এইবারে উপজ্যোতি পর্যন্ত। এইবারে আমরা আসছি একেবারে ক্ষুদ্রতম অনুজ্যোতি, সু আর ধু। আমরা শুধু বলি না, শুধু শুধু, এই দুটোর মাঝখানে একটা ক্ষীণতম জ্যোতি আছে, এইটাকে বলা হয় অনুজ্যোতি, এবং এটাই দল। শুধু বিঘে দুই, দুইটা রুদ্ধদল বলে, রস্বইকারান্ত দীর্ঘ, এগুলো রুদ্ধদল বলে, এগুলো মানে ওই দুই রুদ্ধদল হয়ে যায়। শুধু এটা যেহেতু কলাবৃত্ত ছন্দ, দুইটা এখানে দুমাত্রা হবে। যদি দলবৃত্ত রীতির ছন্দ হতো তাহলে একমাত্রা হতো, কিন্তু এটা যেহেতু কলাবৃত্ত ছন্দের কবিতা, এখানে রুদ্ধদল সবসময় দুমাত্রা, সবসময়। তাহলে শুধু বিঘে দুই, হ্যাঁ, শুধু বিঘে দুই ছিল মোর, মোর, মোর হলন্ত বা হসন্ত শব্দ ব্যঞ্জনান্ত, সেই জন্য মোর, ওটা রুদ্ধদল। ভুঁই, দুটোই পরপর রুদ্ধদল আছে। এগুলো সব মানে এক একটা দল, এই এক ধাক্কায় যতটা বলতে পারি, মোর, ভুঁই, এটা একটা দল। সু ধু, এগুলো দুটো দল, সুটা একটা দল, ধুটা একটা দল। এইভাবে দলের ধারণাটা পরিষ্কার করতে হবে। এবং মানে দলবৃত্ত রীতির ছন্দে প্রতিটি দলই একমাত্রা। যেমন বললাম, যখন যেমন মনে করি, হ্যাঁ, যখন যেমন 4 মাত্রা, মনে করি 4 মাত্রা, এখানে অর্ধজ্যোতি হবে। তাই হতে পাই, তাইটা কি বলেছি আমি? রস্বইকারান্ত, এগুলো ওই ব্যঞ্জনান্ত শব্দের মতোই একমাত্রা, বিরুদ্ধ দল। তাই একমাত্রা, হতে 2 মাত্রা, পাই 4 মাত্রা। যদি টুকরো পর্ব, কিরকম ভাবে উচ্চারণ করতে হবে? যখন যেমন মনে করি, এখানে অর্ধজ্যোতি। যখন যেমন মনে করি, তাই হতে পাই যদি 4 4 4 2, এই ব্যাপারটা। আবার ওখানে শুধু বিঘে দুই, দুইটা 2 মাত্রা হলো রুদ্ধদল, কলাবৃত্ত ছন্দ, ওটা কলাবৃত্ত রীতির ছন্দ। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, আর সবই গেছে ঋণে 6 6 6 2। এইভাবে একটা মাত্রাতে যে সময়, দুটো মাত্রায় তার দ্বিগুণ সময় হবে। কেমন না? এই বোধটা রাখতে হবে যে মাত্রা বলতে হচ্ছে সময়। এভাবে আমি আমার বইতে রবীন্দ্রনাথের, তো তিনি যে তার এই বিভিন্ন কবিতায় যে সমস্ত ছন্দগুলো করেছেন, দলবৃত্ত রীতির, কলাবৃত্ত রীতির, এই যে আমি জন্মান্তরটা নিয়ে আলোচনা করেছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। কেন আমিটা কি? আমিটা যদি বইটা খোলা যায়, যে কোনো কাব্যের, এর জন্মান্তর কণিকা কাব্যের, যদি কাব্যগ্রন্থটা বা সঞ্চয়িতাতেও আছে, আমিটা অনেক দূরে বাঁ দিকে আছে। তার কারণটা কি? এটা অতি পর্ব। এবার কবিতা বলার সময় আমরা যেমন টুকরো পর্ব দেখলাম, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, ওগুলো সব পূর্ণ পর্ব, 4 4 4, যদিটা টুকরো পর্ব। কিন্তু শুরুতেও যদি এরকম একটা পর্ব থাকে যেটা মূল পর্ব নয়, মূল পর্বের মধ্যে নয়, সেটাকে কি বলা হবে? অতি পর্ব। আমি ছেড়েই দিতে নয়, কিন্তু আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে, ওই সামান্য জ্যোতিটা দিতে হবে, এটা বোঝাতে যে ওটা আমি ছেড়েই দিতে সঙ্গে যুক্ত নয়। কারণ ছেড়েই দিতে 4 মাত্রা, রাজি আছি 4 মাত্রা, সুসভ্যতার 4 মাত্রা, হ্যাঁ, আলোক 2 মাত্রা। আলোক, আলোক এখানে যেহেতু দলবৃত্ত রীতির ছন্দ, সেই জন্য 2 মাত্রা। তাহলে অতি পর্বটা হচ্ছে যে একটা যে কোনো পংক্তির শুরুতে যদি আলাদাভাবে থাকে, দেখবে বাঁ দিকে অনেকটা দূরে রাখা আছে। যেমন আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, ওটাও দলবৃত্ত রীতির
ভিক্ষা করে চার মাত্রা, ফিরতেছিলেম চার মাত্রা, ওখানে অর্ধজ্যোতি। গ্রামের পথে চার মাত্রা, পথে 4 4 4 2। কিন্তু আমিটা ওর সঙ্গে মিলিয়ে দিলে তো হবে না, আমিটা অতিপর্ব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম, আমি ভিক্ষা করে ফিরতেছিলেম নয়, আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে। ঠিক তেমনি এখানে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। কেমন না? ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লোহে রহিব বালকি মতে। ওগো মাটা অতি পর্ব, কিন্তু আজি এ প্রভাতে ওখানে আর অতি পর্ব নেই, ওটা তুমি শুরু দিত ওগো মা। রাজার, এই রাজাতে গানের যেমন সম হয় সেরকম এই রাজার দুলাল ছমাত্রা, যাবে আজি মোর ছমাত্রা, এখানে অর্ধজ্যোতি। ঘরের সম্মুখ ছমাত্রা, পথেটা টুকরো পর্ব। সম্মুখ পথে ওখানে জ্যোতিলোপ হয়েছে, মানে জ্যোতিলোপ বলে একটা ব্যাপার আছে, এখানে পর্ব জ্যোতিলোপ হয়েছে। ঘরের সম্মুখ, ওখানে তুমি জ্যোতিটা দিতে পারছো না, কারণ সম্মুখ পথে একটা শব্দ, এরকমভাবে যখন থাকবে তখন ওখানে জ্যোতিলোপ হয়ে যায়। যেমন রাজার দুলাল পর্বজ্যোতি হচ্ছে, রাজার দুলাল যাবে আজি মোর, এখানে তো অর্ধজ্যোতি। ঘরের সম্মুখ বলে ওরমভাবে রাজার দুলালের মতন পরে যেমন থামছে, ওটা থামতে পারা যাচ্ছে না, এই জন্য ওটা জ্যোতিলোপ। কেমন? এটা পর্বজ্যোতিলোপ হয়েছে। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী। ওই ছন্দটা মেনে এবারে মডিউলেশনটা, কবিতার প্রকাশভঙ্গি কেমন হবে, কিভাবে, কোন জায়গায় কোন শব্দটা কি করতে হবে, কিন্তু ছন্দটা মানে কাঠামোটা, কবিতার চলনটাকে, কবিতা কিভাবে এগোবে সেইটা ঠিক করে দেয় ছন্দ, সেই জন্যে এটা। তো যাই হোক, এই মূল ব্যাপারটা মানে মূলত দল, মাত্রা এবং বিভিন্ন ছন্দে, আজকে আমি কলাবৃত্ত এবং দলবৃত্ত রীতির ছন্দ নিয়ে বললাম, যেখানে দলবৃত্ত রীতিতে সব দলই হচ্ছে এক মাত্রা করে, মুক্ত দলও এক মাত্রা, রুদ্ধ দলও এক মাত্রা। কলাবৃত্ত রীতিতে মুক্ত দল এক মাত্রা, কিন্তু রুদ্ধ দল 2 মাত্রা সব সময়। যেহেতু মিশ্রবৃত্ত রীতিতে রুদ্ধ দলটা শব্দের শুরুতে থাকলে এক মাত্রা হয়, শব্দের শেষে থাকলে 2 মাত্রা হয়, সেই জন্য আমি আজকে মিশ্রবৃত্ত নিয়ে আলোচনা করছি না। আর মিশ্রবৃত্ত একটা বিরাট আমার কবিতার ভুবনের আমি যে বিভিন্ন অধ্যায়ে, যেমন দলবৃত্ত রীতির ছন্দে প্রথম যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করেছি দলবৃত্ত রীতির ছন্দে, সেটা হচ্ছে, আমি বলছি স্বরক্ষেপণের চ্যাপ্টারের পর ইচ্ছামতিটাই বলেছি, যখন যেমন মনে করি এটা সম্পর্কে বললাম। তারপরে মাসি পিসি জয় গোস্বামীর ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। এটাই যে আমার কবিতার ভুবনে বইটি যদি সংগ্রহ করতে পারা যায়, তাহলে এইভাবে কবিতাগুলোর ছন্দটা নিয়ে মানে সুন্দরভাবে আলোচনা করা আছে সেটা বুঝতে পারা যাবে। দ্বিতীয়, এরকম বর্ষার ব্যালাড আছে, আরও অনেক কবিতা আছে যেগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আমি কলাবৃত্ত ছন্দে এই যে কাস্তে কবিতাটা, কাস্তেটা একটা খুব বড় উদাহরণ। এই যে কলাবৃত্ত দলবৃত্ত কি ছন্দের, এটা কোন রীতির ছন্দ। যেমন বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। এই যে অনেকে প্রশ্ন করে যে এটা কোন ছন্দের কবিতা, আমি কি করে বুঝবো? সেটা বুঝবার জন্য এটা যে চলার গতিটা দেখে বেশ মনে হচ্ছে যেন দলবৃত্ত হতে পারে, কিন্তু দেখি আমরা একটু। বেয়নেট, বেয় 2 মাত্রা হলো, দুটোই মুক্ত দল। নেট এটা ব্যঞ্জনান্ত শব্দ, সেই জন্য এটা এক মাত্রা। আর দলবৃত্ত ছন্দে রুদ্ধ দল, মুক্ত দল সবই এক মাত্রা, তাহলে বেয়নেট 3 মাত্রা হয়ে গেল। 3 মাত্রা হতে পারে, কোনো পংক্তিতে 3 মাত্রা থাকতেই পারে, কিন্তু সেটা পংক্তির শেষে টুকরো পর্ব হিসেবে, পূর্ণ পর্ব হিসেবে 3 মাত্রা তো এখানে নয়, সেই জন্য অন্তত 4 মাত্রা হতে হবে। তাহলে এটা যখন 3 মাত্রা হচ্ছে, তাহলে এটা দলবৃত্ত রীতির ছন্দ না, এটা কলাবৃত্ত রীতির 4 মাত্রার ছন্দ। বেয়নেট, এখানে নেট রুদ্ধ দল হলেও এখানে 2 মাত্রা, সেজন্য এটা 4 মাত্রা হয়ে যাবে। বেয়নেট 4 মাত্রা। হোক যত, হোক যদিও রুদ্ধ দলের মতো হলো এক মাত্রা, কিন্তু যেহেতু রুদ্ধ দল 2 মাত্রা কলাবৃত্ততে, সেজন্য হোক যতটা 4 মাত্রা হলো, ধারালোটা 3 মাত্রা। 4 4 3, ওখানে অর্ধজ্যোতি হচ্ছে কাস্তেটা, কাশ রুদ্ধ দল 2 মাত্রা, টেতা কাস্তেটা, তাহলে 4 মাত্রা হলো। ধার দিও, ধারটা ওখানে
রুদ্রদলের মতো রুদ্রদল হলে ওটা দুমাত্রাই হচ্ছে, দিও দুমাত্রা, তাহলে ধার দিও 4, বন্ধু বনটা দুমাত্রা আর দুটা নিয়ে বন্ধুটা 3 মাত্রা হলো। তাহলে বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। এরকম 4 মাত্রার কলাবৃত্ত ছন্দের রবীন্দ্রনাথের চিত্র বিচিত্র কাব্যে অনেকগুলো আছে। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। এরকম আর কি বিভিন্ন আরো বেশ কিছু কবিতা আছে। সাঁওতাল পল্লীতে উৎসব হবে, এই যে এইগুলো, এইসব কবিতাগুলো আছে চিত্র বিচিত্র কাব্যগ্রন্থে। আরো অনেক 4 মাত্রার ঠাস ঠাস দ্রুম দ্রুম, এই যে ওনার সুকুমার, কানে লাগে পটকা ফুল ফুটে তাই বলো, কানে আমি ভাবি পটকা, এরম ভাবে যে কবিতাটা আছে ওটা ওরকম 4 মাত্রার কলাবৃত্তই। তো 4 মাত্রার কথা বললাম। এরপরে আমি তো কলাবৃত্ত ছন্দের বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা করেছি, যেমন এই শুভক্ষণ কবিতাটা নিয়ে আলোচনা, অতি পর্ব এবং টুকরো পর্ব সম্পর্কে বলা আছে, আলাদা করে বলেছি। এই যে এটা 6 মাত্রার, এই যে অপূর্ব দত্তের 2 বাংলা, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। 6-6-6-2, আমাদের ছিল 6 মাত্রা হলো, আমাদের ছিল, দেড়টা রুদ্ধদল হলো 2 মাত্রায় কলাবৃত্ত ছন্দে, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, গ্রামটা টুকরো পর্ব হলো 6-6-6-2, আমাদের ছিল কাল বৈশাখী, কাল 2 মাত্রা, বই ওইটা এখানে 2 মাত্রা, ওইটা 2 মাত্রা ধরতে হবে, বৈশাখী লিচু আর কালো জাম। কেমন না? হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। 6-6-6-3, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। এটা হলো 6-6-এর পর্বভাগ, যে 6 মাত্রা 6 মাত্রা করে পর্ব যাচ্ছে। যেমন 5 মাত্রার কলাবৃত্ত কিরকম, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে মোরে 5 মাত্রা, রক্ষা করো, রক্ষা ওই জন্য ওটা 3 মাত্রা হয়ে যাচ্ছে করো, এ নহে মোর প্রার্থনা 4 মাত্রা, প্রার্থনা। তাহলে 5-5-5-4, কোথাও 5-5-5-5ও আছে এই কবিতায়। বিপদে মোরে রক্ষা করো, এখানে অর্ধজ্যোতি, বিপদে মোরে রক্ষা করো এ নহে, টানা বলে গেলে হবে না, অর্ধজ্যোতিটা শিখতেই হবে। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এই যে চলার গতিটা, বলার একটা ছন্দটা, এই ছন্দটাকে ভালো করে জানলে তবেই আবৃত্তিটা সুন্দর হবে। এবং অর্ধজ্যোতি, অতি পর্ব, এসব ব্যাপারগুলো ঠিকঠাক না হলে আবৃত্তি তো ঠিক মতন হবে না, না শুনতেও ভালো লাগবে না। এই জন্যেই ছন্দের জ্ঞানটা প্রয়োজন। তো যাই হোক, আজকে 7 মাত্রারও কলাবৃত্ত, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। আবার পুরোটাই সবগুলোই 7 মাত্রা, হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। রবীন্দ্রনাথের এটা। তারপরে এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, বাবরের প্রার্থনা, কবি শঙ্খ ঘোষের। এরকম এই 7 মাত্রার কলাবৃত্ত। এটা পেরিয়ে গেলেই 8 মাত্রা যখনই হলো তখন আমরা মিশ্রবৃত্ত রীতির ছন্দের পদ পেয়ে গেলাম। তো এই দলবৃত্ত এবং কলাবৃত্ত আবার একদিন আমি বসতে পারি, যেদিন আমার মুড হবে, দলবৃত্ত কলাবৃত্ত নিয়ে আবার একদিন আলোচনা করব। তারপরে মিশ্রবৃত্ত ছন্দে আমরা চলে যাব। তো এই মূল ব্যাপারগুলো, ছন্দ, যে একটা কবিতার ছন্দটা কি, কোন ছন্দের কবিতা, এটা প্রথম জানতে হবে। জানার পরে এর পদভাগ, পর্বভাগ, অতিপর্ব আছে কি না, কেমন না, এগুলো সব জেনে কবিতাটার প্রথমে একটা করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। তারপরে মডুলেশনের ব্যাপারটা আসবে, স্বরক্ষেপণটা, কোন স্কেলে কবিতাটা ধরবো, তারপরে কোথায় কোথায় কিভাবে গলা স্কেলটা যাবে, নামবে। স্কেল তো অনেকগুলো আমাদের, যেমন এটা হচ্ছে, আমি যেটা এখন বলছি এটা লিপটাং, স্বাভাবিক কণ্ঠস্বর।
কিন্তু যখন আমি বলছি যদিও সন্ধ্যা আসিছে মন্দ, এটা অ্যাবডোমেনে চলে গেল। আবার যখন 4টে-5টার পরে যখন যাচ্ছি, দেখবে যে নাসিকা কম্পন হচ্ছে, ওটাকে ন্যাজাল বলা হয়। 3টে লেভেল আছে। এই যে অনায়াস যখন যাতায়াত হবে শরীর বিভিন্ন যে প্রকাশভঙ্গি দাবি করে সেই ছত্র বা সেই শব্দ, সেই প্রকাশভঙ্গিতেই তো সেইভাবেই তো প্রকাশভঙ্গিটা হওয়া উচিত। সেই স্কেলে যেতে হবে তো কণ্ঠ, সেইটার জন্যে এই কণ্ঠের এই নমনীয়তাটা, বিভিন্ন স্কেলে অবাধ যাতায়াত, সেটা পরে। প্রথমে ছন্দটা জেনে নিয়ে কবিতাটা আমি প্রথমে সাজিয়ে নিলাম, এবার আমি আবৃত্তিতে করলাম। এবার উচ্চারণের ব্যাপারগুলো আছে, শুদ্ধ উচ্চারণ, উচ্চারণেরও একটা চ্যাপ্টার আমার এই বইতে আছে, আমার কবিতার ভুবন। এটা দেখে নিয়ে অনেকেই সংগ্রহ করেছে, আমার ছাত্রছাত্রীরা সকলেই, ছাত্রছাত্রী যত আছে সকলেই নিয়েছে, বাইরের লোকেও। কলকাতা বইমেলাতে এটা প্রকাশিত হয়েছিল 2023। তারপরে অবশ্য আমি একটা ছোটদের একটা বই লিখেছি, সেটা হচ্ছে এইটা, ছোটদের আবৃত্তির ক্লাসের জন্য। এই যে আবৃত্তি মানেই মজা, ছোটদের আবৃত্তি ক্লাস। এটা অবশ্য মূলত যারা ছোটদেরকে শেখাবেন তাদের জন্য এটা করা। মোটামুটি 22টা চ্যাপ্টার আছে, 22টা অন্তত পক্ষে 1.5 থেকে 2 বছরের কোর্স এটার মধ্যে করা আছে। এই দুটো বই আবৃত্তি প্রশিক্ষণের উপর। এছাড়া আমার কবিতার বই আছে, কবিতার বই বিশেষ করে একটি বই আছে, বইটা এখানে কোথায় গেল দেখি, বোধহয় দেখতে পাচ্ছি না। মানে আবৃত্তির কৌশল সহ 67টা আমার নিজের লেখা, 67টা কবিতা। সেই কবিতাগুলো ছন্দ বিশ্লেষণ করে কিভাবে আবৃত্তি করতে হবে সেটা নিয়ে করা আছে। বইগুলো কোথায় রাখা হলো দেখছি, এখানে তো ছিল, এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, ওই বইটা ওটা পরের দিন নয় দেখাবো। আর আমি যে প্রবোধচন্দ্র সেনের বই থেকে যেটা বললাম আর কি, সেটা হচ্ছে এই ছন্দগুরু রবীন্দ্রনাথ। এই বইটা সংগ্রহ করলে খুবই ভালো। না, এখানে দেখছি না, এই মুহূর্তে দেখছি না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার আগামী দিনে আলোচনায় বুঝতে পারি।